এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে উত্তরা দক্ষিণের দিকে। আর আমার আজকের গন্তব্য হচ্ছে গাজীপুর ডেভেলপ রংপুর। আর আমার সাথে কিন্তু রয়েছে আমার ছোট ভাই রাহিম। আমাদের মূলত আজকের গন্তব্য হচ্ছে ঢাকার উত্তরা থেকে রংপুরের উদ্দেশ্যে আমরা একটু পরে রওনা দিব। এখন তো গাড়ির জন্য এখানে অপেক্ষা করতেছি। আর আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে উত্তরা থেকে আমরা কিভাবে যাচ্ছি হচ্ছে রংপুরে। তার সব বিষয় কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে উত্তরা যশোমতীতে। আর এখানে আমাদের মধ্যে জানিয়েছি খাওয়ার জন্য সাথে রয়েছে রাইড। রাইড কেমন লাগছে তোমার? খুবই ভালো। তোমার অনুভূতি বলো, এই যে রংপুর যাচ্ছ। না, এর আগে গেছি কিন্তু এবার আমরা ফার্স্ট আমি তুষার ভাইয়ের সাথে যাচ্ছি, আমি ভাইয়ের সাথে যাচ্ছি। এটা একেবারে দোকানটা। এটা একটা নাম আছে। ভাই আমি ভাবতেছি সকালে আমরা আবার এসে নাকি অফিস করা লাগে। না 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 10টা বাজে ঢুকে যাবো। হ্যাঁ পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। পারবো না। 10টা বাজে ঢুকে কালকে আমি রাহিমকে বলতেছি যে রাহিম এসে আমরা রাতে 10টা দিকে যাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। রাতে 10টা লাগে থাকবো। আর ইউ শিওর? আপনি যদি আমার প্ল্যানে যান তাহলে হবে, তাছাড়া হবে না। না না আমরা আমার প্ল্যানিং তো আমরা আবার 2 ঘন্টা ঘোরার সুযোগ দিন, সমস্যা নেই। ও নো, তাহলে কাজ জায়গা একটা। হ্যাঁ সেই হবে, সেই মজা। আমাদের সাথে আজকে আছে হচ্ছে বড় ভাই জাহিদ। আসসালামু আলাইকুম ভাই। জাহিদ ভাই আছে, আমি আছি, আর আছে হচ্ছে রাসেল ভাই। রাসেল ভাই হাই বলেন সবাইকে। ভাই আসসালামু আলাইকুম। আরে তোর কথা তো আগেই বলছি জাহিদ। রাহিমের কথা তো আমি আগেই বললাম, ও বলতেছে ভাই আমিও আছি। হ্যাঁ রাহিমও আছে। আলহামদুলিল্লাহ, উত্তরা জসীমউদ্দিন থেকে আমরা এই মুহূর্তে আমাদের যাত্রা শুরু করলাম রংপুরের উদ্দেশ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন উত্তরা হচ্ছে ঢাকার উত্তর দিক থেকে একেবারেই শেষ জায়গা, মানে উত্তরার ঠিক পরেই হচ্ছে আবদুল্লাপুর, আর আবদুল্লাপুরের পরেই কিন্তু আমাদের ঢাকা জেলার শেষ, আর শুরু হয় কিন্তু গাজীপুর জেলা। আর দেখতে দেখতে কিন্তু আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গাজীপুর জেলায়। क्या करे दिल जो तुम्हारा है कैसा बेचारा है मन का बेशरम बिल्कुल खटारा है तू करे तेरा। আমরা এখনও গাজীপুর জেলাতেই অবস্থান করছি। আমাদের ঢাকা বিভাগের যেই 13টি জেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটা জেলা কিন্তু গাজীপুর। ঢাকার পরেই ছিল হচ্ছে আমাদের গাজীপুর জেলা। গাজীপুর জেলার ঠিক পরেই হচ্ছে কিন্তু টাঙ্গাইল জেলা। আমরা এই মুহূর্তে ঢুকে পড়লাম হচ্ছে টাঙ্গাইলে। আর টাঙ্গাইলের পরেই হচ্ছে কিন্তু এই রাসেল ভাই টাঙ্গাইলের পরে জায়গাটার নাম কি? সিরাজগঞ্জ। টাঙ্গাইলের পরেই হচ্ছে সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জের পরে হচ্ছে বগুড়া, এরপরে গিয়ে হচ্ছে গিয়ে রংপুর। তো মোটামুটি অলমোস্ট বলা যায় আরো 1.5 থেকে 2 ঘন্টার মতো আমাদের সময় লাগবে। एक लगा तेरे लिए सजाई मैंने तेरे लिए नहीं मैं আমরা যতটা সম্ভব গাড়িতে আনন্দ করার চেষ্টা করছি। আর আমাদের মধ্যে এখানে সবচেয়ে ছোট হচ্ছে রাহিম, যার জন্য ওর এক্সাইটমেন্টটা একটু বেশি। যাই হোক, আমরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে টাঙ্গাইলে। আমার কিন্তু টাঙ্গাইল নিয়েও এর আগে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার টাঙ্গাইল ভ্রমণের সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ঢাকা বিভাগের যেই 13টি জেলা তার মধ্যে কিন্তু টাঙ্গাইলও রয়েছে। আমি কিন্তু পুরো টাঙ্গাইল জেলায় ঘুরে গিয়েছিলাম এবং টাঙ্গাইল নিয়ে আমার অনেক স্মৃতিও রয়েছে।
আমরা যেহেতু খুব ভোরে রওনা দিয়েছিলাম, সত্যি বলতে আমি এই মুহূর্তে কিছুটা ক্লান্ত। বলা চলে আমার কিন্তু ঘুমও পাচ্ছে। কিন্তু গাড়িতে ঘুমিয়ে এত সুন্দর একটা আনন্দের যাত্রাকে নষ্ট করতে চাচ্ছি না। এই মুহূর্তে আমরা যে জায়গাটা অতিক্রম করছি এখান থেকে কিন্তু খুব কাছেই হচ্ছে আমাদের যমুনা নদী। আপনারা হয়তো অনেকেই জানেন যে যমুনা নদী কিন্তু টাঙ্গাইলেই অবস্থিত। আর আমি কিন্তু এই জায়গাটা থেকেই কিন্তু যমুনা নদী দেখার জন্য গিয়েছিলাম। আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর সামনেই কিন্তু হচ্ছে আমাদের যমুনা সেতু। আরে এমন না গান গাইবা আমরা। আমাদের আজকের যে ৪ জন সফর সঙ্গী তার মধ্যে কিন্তু রাসেল ভাইও রয়েছে। আমি এর আগেই আপনাদের সাথে রাসেল ভাইয়ের পরিচয় করিয়ে দিয়েছিলাম। রাসেল ভাই কিন্তু দুর্দান্ত গাড়ি চালায়। দেখেই হয়তো বুঝতে পারছেন ওনার গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি। এর আগে যখন আমি টাঙ্গাইল ভ্রমণে এসেছিলাম তখন কিন্তু আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না। খুব অল্প সময় নিয়ে আসার কারণে আমি কিন্তু যমুনা সেতুর একেবারে কাছ থেকে ঘুরে গিয়েছিলাম। সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু যমুনা সেতুতে উঠতে পারিনি। সেই দুঃখটা বা সেই আক্ষেপটা কিন্তু আজকে মিটল। দেখেই হয়তো বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যমুনা সেতুর উপর দিয়ে। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা বড় আমাদের যমুনা সেতু। আমাদের যমুনা নদী কিন্তু অনেক বড় একটা নদী। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের দেশে যে কয়েকটি নদী রয়েছে তার মধ্যে অন্যতম একটা নদী কিন্তু হচ্ছে যমুনা নদী। এই নদীকে কেন্দ্র করেই কিন্তু রচিত হয়েছে অনেক গান, কবিতা আর গল্প। এমনই একটি গান সবার মুখে মুখে, হে পদ্মা হে মেঘনা ও যমুনা সুরমা নদীর তটে। খুবই জনপ্রিয় এই গানটাতেও কিন্তু আমরা আমাদের যমুনা নদীর নামটি পাই। যমুনা সেতু বহুত কিছুটা হলে এক্সাইটেড। যেমনটা বললাম, বলা চলে আমি কিছুটা এক্সাইটেড, আর এক্সাইটেড হবই না কেন। প্রথমবারের মতো আমাদের যমুনা সেতুর উপর দিয়ে আসলাম, যার জন্য আমার এক্সাইটমেন্টটা আরও বেশি কাজ করছিল। তবে তার থেকেও বেশি অবাক হয়েছিলাম আমি এই অঞ্চলের এত বেশি উন্নয়ন দেখে। এখানে আসার পর তো আমি একেবারেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। আর এর একমাত্র কারণ হচ্ছে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এই রাস্তার কাজ এখনও কিছুটা চলমান, তবে যতটুকু সম্পূর্ণ হয়েছে এটা দেখার পর আমি তো পুরাই অবাক। আমার কাছে মনে হচ্ছিল যেন আমি ইউরোপ বা উন্নত কোনো বিশ্বের দেশে চলে এসেছি। এখানকার রাস্তাগুলো এত বেশি প্রশস্ত আর এত সুন্দর করে তৈরি করা হচ্ছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম আমাদেরকে হয়তো দীর্ঘ সময় জ্যামে বসে থাকতে হবে বা রাস্তায় অনেক জ্যাম থাকবে, কিন্তু এখানে আসার পর আমরা কিছুটা হলেও অবাক হলাম। রাস্তায় একেবারেই জ্যাম নেই বললেই চলে, যার জন্যই হয়তো আমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু ঢাকা থেকে রংপুর পৌঁছাতে পেরেছি। যাই হোক, আমি এই মুহূর্তে চেষ্টা করছি ঢাকা থেকে রংপুর যাওয়ার পথের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলোই আপনাদেরকে দেখানোর জন্য। আমি আসলে চেষ্টা করি যখন যেই জেলাতে ঘুরতে যাই সেই জেলার বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই ভিডিওগুলো তৈরি করতে আমার আরও বেশি উৎসাহ কাজ করে যখন আমি দেখি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।
সো প্লিজ আমি রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। একথা সত্য যে আমরা যত বেশি রাস্তা পার দিচ্ছি আমাদের কাছে তত বেশি মনে হচ্ছে আমরা গ্রামের দিকে যাচ্ছি, বা গ্রামের যে সৌন্দর্য আমরা সেটা আসলে উপলব্ধি করতে পারছি। একটু পরপরই কিন্তু আমরা ফসলের মাঠ দেখতে পাচ্ছি, আর এইদিকে আসার পরে দেখলাম যে এখানে এখন ধান কাটার মৌসুম চলছে। আমরা কে না জানি আমাদের খাদ্যশস্যের প্রধান কিন্তু হচ্ছে ধান। আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। তো ভাত না খেলে আমাদের আসলে হয় না, আর আমাদের এই ভাতটা আসেই কিন্তু ধান থেকে। তবে যেইভাবে নগরায়ন বৃদ্ধি করা হচ্ছে আমাদের গ্রামগুলো বা আমাদের ফসলের মাঠগুলো কিন্তু ডে বাই ডে কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। যাই হোক, আমরা মনে হয় এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম বগুড়াতে। আপনারা হয়তো সাইনবোর্ড দেখেই বুঝতে পারছেন এখান থেকে কিন্তু পাবনাও খুবই কাছে। সো আমরা আসলে পাবনার দিকে যে রাস্তা সেই রাস্তা না গিয়ে বগুড়া রংপুরের দিকে যে রাস্তা আমরা সেই রাস্তা ধরে আগাচ্ছি এই মুহূর্তে। এইদিকে আসার পর দেখলাম যে তাদের যাতায়াত ব্যবস্থায় তারা কিন্তু ভ্যান গাড়িকেই সবচাইতে বেশি ব্যবহার করে থাকে। আমাদের ঢাকাকে যেরকম বলা হয় রিকশার শহর, এই দিকে কিন্তু ব্যাটারি চালিত ভ্যানগুলোকেই সবচাইতে বেশি দেখা যাচ্ছে। এটা দেখার জন্য হয়তো আমাকে বর্ষার মৌসুমে এদিকে আসতে হবে, অথবা আপনারা যারা এই অঞ্চলে থাকেন যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে বৃষ্টির সময় আসলে এই ভ্যানে থাকা যাত্রীরা কি করে বা তখন কিভাবে ব্যবস্থা নেওয়া হয়। যাই হোক, আমাদের হয়তো আর বেশিক্ষণ সময় লাগবে না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যেতে পারবো। আমরা এই মুহূর্তে নামলাম হচ্ছে এখানে খাবার খাওয়ার জন্য, আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বগুড়াতে। আর সত্যি কথা বলতে প্রথমবারের মতো আসলে আমি যমুনা সেতুর উপর দিয়ে আসলাম, যার জন্য খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগলো। এই জাহিদ ভাই, এই কেমন লাগলো বলেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে? আপনার তো মনে হয় যমুনা সেতু এর আগেও অনেকবার আসছেন, যেহেতু এলাকা ওনার মোটামুটি। হ্যাঁ, জাহিদ ভাই কিন্তু উনি কিন্তু এই দিককারই। আপনার বাসা তো মনে হয় বগুড়া? হ্যাঁ। আমরা এখন কোথায় আছি? বগুড়াতে না? আপনি এখন বগুড়ায় আছেন, বাট শেরপুর ধরে। শেরপুরে? হ্যাঁ, শেরপুরে। বগুড়া শেরপুর। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বগুড়া শেরপুরে। আর এই যে জাহিদ ভাইকে দেখতে পাচ্ছেন, আমি জাহিদ ভাই, রাসেল ভাই, হিম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে রংপুরে। আচ্ছা জাহিদ ভাই, ধরেন কেউ যদি বাসে করে যায় তাহলে বাসে যাওয়ার জন্য উঠতে হবে কোন জায়গা থেকে? আপনি মহাখালী থেকে উঠতে পারেন অথবা হচ্ছে গাবতলী থেকে উঠতে পারেন। নোয়াখালী থেকে বা গাবতলী থেকে? আব্দুল্লাহপুরের দিক থেকে কি পাওয়া যায়? হ্যাঁ, যাবে আব্দুল্লাহপুর থেকে। এসি বাসগুলো কোন জায়গা থেকে যায়? আব্দুল্লাহপুর থেকে পাবেন। আব্দুল্লাহপুর থেকেই। আমরা শেয়ার করি আমাদের বিশ্বস্ততার একটি গল্প। বাসে করে যাওয়ার জন্য মূলত বাস ভাড়া কিরকম পড়ে? বাসে করে গেলে 2800 আছে, ধরেন ভালো বাস যদি আপনি যান স্লিপার কোচ 2800 3000। আপনাদের এই রোডে মূলত ভালো বাস কোথায়? 2800 টাকা কি মানে স্লিপিং করছে? এসি এসি 2800 টাকা। হ্যাঁ, একজন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এসি বাস। এত টাকা নেই। আরে 500 টাকার ভিতরে আছে, 600 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে, যে যেভাবে আছে। ও না 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 না, হ্যাঁ আমার বন্ধু একটা 700 টাকা দিয়ে দিই লোকাল বাস করে। মানে আমি রংপুর থেকে ঢাকা থেকে যাই, ইয়ার থেকে লোকাল গুলা তাহলে লোকাল গুলো ভালোটা নেই, খারাপটা নেই না। লোকাল আছে, সব কোয়ালিটি আছে, মানে যেভাবে যাবে আর। বাট মূলত এসি গুলা যেগুলা এটার মধ্যে বেস্ট গাড়ি কোনটা আমাদের এই রোডে? আমাদের এদিকে আপাতত এইচআর আছে, HR plus। এইচআর প্লাস, হুমায়ুন আছে, আর কি কি আছে অনেক তো কিছু। আমরা এই মুহূর্তে এখানে এখন নামলাম হচ্ছে খাবার খাওয়ার জন্য। গাড়ি তেলও নিবে, একই সাথে হচ্ছে আমরা খাবার খাবো। বর্তমানে আমরা অবস্থান করছি বগুড়া জেলায়। বগুড়া জেলাটি রাজশাহী বিভাগে অবস্থিত। আমাদের রাজশাহী বিভাগে সর্বমোট 8টি জেলা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি জেলা কিন্তু বগুড়া জেলা। বগুড়া অনেক কারণেই বিখ্যাত, তবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কিন্তু বগুড়ার দই। বগুড়ার দইয়ের গল্প আমাদের সবারই জানা। আমাদের বগুড়া জেলা শুধুমাত্র যে দইয়ের জন্য বিখ্যাত বিষয়টা কিন্তু তা না। আমাদের বগুড়া জেলাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই জেলাতেই কিন্তু রয়েছে মহস্থানগড়। আপনারা হয়তো অনেকেই জানেন প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী পুণ্ডবর্ধন,
যেটা বর্তমানে মহস্থানগড় নামে পরিচিত। এটা কিন্তু আমাদের বগুড়া জেলাতেই অবস্থিত। আরও একটা মজার ব্যাপার হচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেরপুরে। শেরপুর নামটি শোনার পরে আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমি প্রথম ভেবেছিলাম এটা কি ময়মনসিংহ শেরপুর। আমাদের ময়মনসিংহ বিভাগেও কিন্তু একটি শেরপুর জেলা রয়েছে। পরে কথা বলে জানতে পারলাম এটা কিন্তু বগুড়া শেরপুর। বগুড়াতে এই শেরপুরটা হচ্ছে কিন্তু একটি উপজেলা। তো বুঝতেই পারছেন আমাদের দেশে শেরপুর যেমন একটি জেলার নাম, একই সাথে হচ্ছে শেরপুর কিন্তু একটি উপজেলার নামও। যাই হোক, আমাদের হোটেলের পাশেই এখানে কিন্তু বেশ কয়েকটি হস্তশিল্পের দোকান রয়েছে। আমি এই মুহূর্তে সেই দৃশ্যগুলোই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে এখন নাস্তা খাওয়ার জন্য শেরপুরের এখানে একটা হোটেলে দাঁড়ালাম। আর যেমন আগেও বললাম, আমি প্রথমবারের মতো যেরকম রংপুরে যাচ্ছি একইভাবে হচ্ছে প্রথমবারের মতোই কিন্তু যমুনা সেতু পার হলাম। আর একই সাথে হচ্ছে কি এমনি যে শেরপুরে আসি, শেরপুরে প্রথমবারের মতোই আসলাম। তো সবকিছু মিলিয়ে এটা কিন্তু আমার জন্য ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা। খুব ভালো লাগতেছে এই মুহূর্তে। হোটেল থেকে সকালের নাস্তা খেয়ে বের হয়ে এখন আমি চেষ্টা করছি বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমরা যেই হোটেলটাতে আজকে সকালের নাস্তা করলাম এই হোটেলটার নাম হচ্ছে ফুড ভিলেজ। নামটা খুবই আনকমন মনে হলো। আর এর ঠিক এক পাশেই দেখতে পেলাম সূর্যমুখী ফুল। সারা পৃথিবীতেই কিন্তু এই ফুলের চাষাবাদ হয়ে থাকে। আর এই ফুলের উপকারিতা আমরা কে না জানি। বিশেষ করে সূর্যমুখী ফুলের থেকে যেই তেল তৈরি করা হয় এই তেলটা কিন্তু অনেক বেশি উপকারী আমাদের স্কিন বা ত্বকের জন্য। এই মুহূর্তে আমি যেমনটা বললাম চেষ্টা করছি আপনাদেরকে হোটেলের চারপাশটা বিশেষ করে বগুড়া শেরপুরের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আসলে জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে বিস্তৃত। তো উত্তরবঙ্গ থেকে যেসব গাড়ি ছেড়ে আসে তাদের বেশিরভাগই কিন্তু এখানে যাত্রা বিরতি দেয়। আর বগুড়া জেলাকে কিন্তু বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। যাই হোক, হোটেল থেকে এখন আবার আমাদের গাড়িটি ছুটলো রংপুরের উদ্দেশ্যে। আর বগুড়ার ঠিক পরেই হয়তো রংপুর। তো আমাদের আর বেশি সময় লাগবে না। বনানী আছে, গুলশান আছে। বগুড়া বনানী গুলশান। আসলে গুলশান আছে। হ্যাঁ, বনানী আছে। সামনে বনানী বাজার। এই গুলশান কিন্তু গুলশান আছে জানেন, গুলশান পাকিস্তানেও আছে একটা। হ্যাঁ আমি এই জন্য করছি। কারণ কি যখন আমরা গুলশান তো মানুষের নাম, গুলশান আলাদা বেগম। আরে যখন পূর্ব পাকিস্তান থাকে পশ্চিম পাকিস্তান থাকে তখন পশ্চিম পাকিস্তানে গুলশান বনানী থাকে, পূর্ব পাকিস্তানে গুলশান বনানী ছিল। মানে এই দুটো জন হচ্ছে ভিআই করা হয়েছিল। আমরা এই মুহূর্তে আসলাম হচ্ছে গিয়ে শেরপুর বাজার। তবে আমি প্রথম ভাবছিলাম এটা মনে হয় শেরপুর জেলা। পরে জাহিদ ভাইয়ের সাথে কথা বললাম যে এটা শেরপুর জেলা না, এটা হচ্ছে মূলত বগুড়া শেরপুর, তাই তো? বগুড়াতে পড়ছে। তার মানে শেরপুর কিন্তু দুইটা, একটা হচ্ছে বগুড়া, এটা কি উপজেলা? এটা উপজেলা। আচ্ছা, এটা হচ্ছে শেরপুর উপজেলা। আবার একই সাথে হচ্ছে শেরপুর জেলাও কিন্তু আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের ময়মনসিংহ বিভাগে। তো এই মুহূর্তে আমরা আসি হচ্ছে শেরপুর বাজারে। আর যেমনটা বললাম এখান থেকে আমাদের আর অলমোস্ট প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। কই যায়? করে 1.5 থেকে 2 ঘন্টার মতো আমাদের হয়তো সময় লাগবে রংপুর গিয়ে পৌঁছাতে। তো ভালোই লাগতেছে মোটামুটি আজকের এই জার্নিটা। আর আমরা বের হয়েছিলাম একেবারে আর্লি ইন দ্য মর্নিং, বলা চলে যে সকাল সকাল একদম ফজরের সময়ে কিন্তু আমরা উঠে রওনা দিয়েছি। তো আমরা যেমনটা ধরে নিয়েছিলাম যে আমাদের সর্বোচ্চ 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগবে, হয়তো এখানে এখন আমাদের হচ্ছে গিয়ে 6.5 থেকে 7 ঘন্টার মতো সময় লাগতে পারে সব মিলিয়ে। তো যাই হোক, মোটামুটি ভালো একটা জার্নি হচ্ছে আমাদের এই মুহূর্তে। প্রথমবারের মতো আপনি যখন কোথাও ভ্রমণ করতে যাবেন সেখানে সময় নির্ণয় করা কিছুটা কষ্টের। তবে জাহিদ ভাই এবং রাসেল ভাই আগে থেকেই এগুলোর সাথে পূর্ব পরিচিত। আমি ভেবেছিলাম হয়তো হোটেল থেকে আমাদের আর আধা ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম আমাদের আরও অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। সো যাই হোক,
আমরা এই মুহূর্তে আবার যাত্রা শুরু করেছি রংপুরের দিকে। আর যেতে যেতে উপভোগ করছি আমাদের রূপসী বাংলাকে। আমাদের বাংলাদেশকে বলা হয় রূপসী বাংলা, আর আমাদের এই দেশের নামটা দিয়েছিলেন কিন্তু কবি জীবনানন্দ দাশ। তো আমরা বলতেই পারি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা। শেরপুর থেকে আমরা আবার রওনা দিলাম হচ্ছে রংপুরের উদ্দেশ্যে। এখানে মূলত আমরা একটা যাত্রা বিরতি দিয়েছিলাম। অলমোস্ট প্রায় আমাদের আরো 2 ঘন্টার মতো সময় লাগবে রংপুর গিয়ে পৌঁছাতে। এই মুহূর্তে বগুড়া থেকে বের হলাম আর প্রবেশ করলাম হচ্ছে গাইবান্ধাতে। তো মূলত বলা চলে যে বাংলাদেশের বেশ কয়েকটা জেলার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে রংপুরে। প্রথমে ছিল হচ্ছে ঢাকা থেকে আমরা রওনা দিলাম, পরেই ছিল হচ্ছে গাজীপুর। গাজীপুর থেকে আমরা প্রবেশ করলাম হচ্ছে পরে আমরা প্রবেশ করলাম হচ্ছে সিরাজগঞ্জ, এরপরে বগুড়া। বগুড়া থেকে এখন আমরা আবার চলে আসলাম হচ্ছে গাইবান্ধা। এরকম বেশ কয়েকটা জেলার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে রংপুরে। আমরা যারা ইট পাথরের শহরে বসবাস করি, আমরা কখনোই বাংলাদেশের প্রকৃত রূপ উপলব্ধি করতে পারবো না। বাংলাদেশের প্রকৃত রূপ উপলব্ধি করার জন্য আপনাকে ইট পাথরের এই শহর থেকে দূরে, বহু দূরে যেতে হবে। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধাতে। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের দেশের অনেক জনপ্রিয় একটি জেলা কিন্তু গাইবান্ধা জেলা, আর বগুড়ার ঠিক পরেই কিন্তু এর অবস্থান। সো বুঝতেই পারছেন আজকে কিন্তু আমরা বেশ কয়েকটি জেলার উপর দিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, আর তারপরেই ছিল গাজীপুর। গাজীপুরের ঠিক পরেই ছিল আবার সিরাজগঞ্জ, টাঙ্গাইল। এরপরে আমরা পৌঁছালাম বগুড়া। বগুড়া থেকে আমরা এখন চলে এসেছি গাইবান্ধাতে। আমরা কিন্তু এখনো অবস্থান করছি গাইবান্ধা জেলায়। তবে যখন আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বারবার আমার বলতে মন চাচ্ছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওমা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। আমাদের দেশের যে ফসলের মাঠগুলো দেখেই বুঝতে পারছেন কত বিস্তৃত আর কত সুন্দর। যেমনটা আমি আগেও বললাম, এই মুহূর্তে আসলে ধান কাটার মৌসুম চলছে। আর এদিকে এসে দেখতে পেলাম যে আসলে এখানকার যারা কৃষক রয়েছেন তারা এই মুহূর্তে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। ভাবতেই অবাক লাগছে, আমরা এই মুহূর্তে ছুটে যাচ্ছি মহীয়সী নারী, নারীর জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মভূমিতে। আপনারা ঠিকই ধরেছেন, আমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মভূমি কিন্তু রংপুরে। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম হচ্ছে রংপুর জেলায়। আসলে ঢাকা থেকে রংপুরের এই জার্নিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমরা রংপুর ঘুরে দেখবো, তারপরে কিন্তু আজকে আবার ঢাকায় ফিরে যাবো। ঢাকা যাওয়ার পিছনে আপনাদের একটা সাথে ভালো লাগছে, প্রথমবারের মতো রংপুর আসলাম। এই মুহূর্তে বারবার মনে পড়ছে, এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো বলো তো, তুমি বলো। সেই গানের চরণগুলো, যদি এই পথ শেষ না হতো
কতই না ভালো হতো, কিন্তু পথের তো সমাপ্তি অবশ্যই হবে। কোথাও না কোথাও গিয়ে তো থামতেই হবে। আমরাও তার ব্যতিক্রম নয়। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম রংপুর জেলায়। এখানে আসার পরেও আমরা দেখতে পেলাম বিস্তীর্ণ ফসলের মাঠ। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গেলাম রংপুর জেলাতে। আর শেষবারের মতো আমরা আরও একবার যাত্রা বিরতি নিলাম। তবে এবারের যাত্রা বিরতিটা হচ্ছে চা খাওয়ার বিরতি। অনেকক্ষণ হয়ে গেল আমাদের আসলে চা খাওয়া হচ্ছে না, তাই সবাই সিদ্ধান্ত নিলাম এখানে নেমে আগে আমরা চা খাবো। আর চা খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিব রংপুর সদরের উদ্দেশ্যে। চা খাওয়ার পর্ব শেষ করে আমরা এখন আবার রওনা দিলাম রংপুর সদরের উদ্দেশ্যে। আর এখান থেকে হয়তো আমাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। হয়তো আপনারা যারা এই অঞ্চলের সাথে পরিচিত অনেকেই দেখেও বুঝে গেছেন আমরা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গেলাম রংপুর সদরে। আর অন্যান্য জেলার সদর যেরকম হয়ে থাকে বা প্রধান শহর যেরকম হয়ে থাকে বা আমরা যেটাকে জেলা শহর বলে থাকি, সেই জেলা শহর যেরকম হয়ে থাকে রংপুর জেলা শহরও কিন্তু তার ব্যতিক্রম নয়, বলা চলে অলমোস্ট সেম। রংপুর জেলা শহরের ভিতরে প্রবেশ করার প্রথমেই দেখতে পেলাম আমাদের জাতীয় পুল শাপলার একটি শাপলা কুড়ি। এখান থেকে আমরা এখন রওনা দিয়েছি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমি রংপুর জেলা শহরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। রংপুর আসলে অনেক কারণেই বিখ্যাত, যেমনটা আগেও বললাম এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন মহিউসী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রংপুর মূলত একটি কৃষি প্রধান অঞ্চল, তবে এখানে সবচাইতে বেশি উৎপাদন হয়ে থাকে তামাক। বলা চলে তামাকের জন্য কিন্তু রংপুর অনেক বেশি বিখ্যাত। রংপুর কিন্তু বিভাগীয় জেলা, সো বুঝতেই পারছেন যে রংপুর শুধুমাত্র যে একটি জেলার নাম তা কিন্তু না, রংপুর কিন্তু একটি বিভাগও। আর এই বিভাগের অন্য জেলাগুলো হচ্ছে দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা, গাইবান্ধা জেলা সহ আরও 2টি জেলা। আর সে 2টি জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম ও নীলফামারী জেলা। তো বুঝতেই পারছেন আমাদের রংপুর বিভাগের যেই 8টি জেলা রয়েছে তার মধ্যে অন্যতম জেলা কিন্তু রংপুর জেলা। আর আমাদের রংপুর বিভাগের আরও একটি অন্যতম জেলা হচ্ছে ঠাকুরগাঁও জেলা। সো আমি অন্য কোনো ভিডিওতে সেই জেলাগুলোর দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আমার স্বপ্ন হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ ঘুরে বেড়ানো। ঘুরতে আসলে কার না ভালো লাগে। আজকে আমরা চেষ্টা করছি রংপুরের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে, বিশেষ করে রংপুর সদরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্যে। এই জায়গাটার এক্স্যাক্টলি কী নাম সেটা হয়তো আমি জানি না, তবে এখানে একটি স্তম্ভ দেখতে পেয়েছিলাম যেটা মূলত 1952 সালের আমাদের ভাষা শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে বলেই মনে হচ্ছে। এর সাথে এখানে দেখতে পেয়েছিলাম শান্তির পায়রার প্রতিচ্ছবি। যাই হোক, এই মুহূর্তে ঘুরে দেখছি রংপুর জেলা সদর, আর চেষ্টা করছি রংপুর জেলা সদরের কিছু দৃশ্য আপনাদেরকেও ঘুরে দেখানোর জন্য।
এই দিকটাতে আসার পরেই দেখতে পেলাম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি ভাস্কর্য। এই রাসেল ভাই হাসেন হাসেন। খাবার কেমন হলো রাসেল ভাই? আলহামদুলিল্লাহ। যাইতে খাবার কেমন হলো? এই রাহিম সাহেব বলেন কেমন লাগছে খাবার? আলহামদুলিল্লাহ, খাবার শেষ করে আমরা এখন বাসে উঠে বসলাম। আর আমরা এখানে মূলত সিট নিয়েছি 800 টাকা করে। আমাদেরকে এখন ঢাকায় ফিরে যেতে হবে। আর জানি না কতক্ষণ সময় লাগে বাসে। আর আমরা যে বাসটাতে যাচ্ছি এটা মূলত একটা স্লিপার কোচ। সো এখানে উপরে ঘুমানোর সিস্টেম রয়েছে, আবার নিচে হচ্ছে গিয়ে বসারও ব্যবস্থা আছে। আজকে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি ঢাকা থেকে কিভাবে আসি হচ্ছে রংপুরে। এর সাথে হচ্ছে রংপুরের কিছু দৃশ্য আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি এখন আবার হচ্ছে গিয়ে রংপুর থেকে চলে যাচ্ছি ঢাকা। মূলত এটা আমার একদিনের ট্যুর ছিল। আপনার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখার জন্য ধন্যবাদ। আমরা হয়তো ঢাকা গিয়ে পৌঁছাতে কিন্তু আমাদের অলমোস্ট সময় লাগবে, যেটা কথা হলো 12টা 12:30। না সামনের চিহ্ন মনে রাখছি। বুঝতেই পারছেন যে অনেক রাত হয়ে যাবে। আর এই মুহূর্তে এখনো আমরা অবস্থান করছি রংপুরে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য সূর্য অস্ত গেছে অনেক আগেই, এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলল। আর আমাদের বাস ছুটে চলল ঢাকা শহরের উদ্দেশ্যে। আমরা বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবার সেই ইট পাথরের শহর ঢাকাতে। তবে রংপুরের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো সারা জীবন আমাদের সাথে থেকে যাবে। যেমনটা বললাম, আমরা যাচ্ছি হচ্ছে স্লিপার বাসে করে। আর এই বাসটার ভাড়া রেখেছিল 800 টাকা। সিট ভাড়া এবং স্লিপার ভাড়া একই, তবে আমাদের কাছে স্লিপার থেকে সিটটাকেই বেশি ভালো মনে হয়েছে। যাওয়ার পথে দেখতে পেলাম সোনালী ধানের ক্ষেত। দেখেই হয়তো বুঝতে পারছেন ধানগুলো কীরকম চিকচিক করছে। আর সূর্য কিন্তু ইতিমধ্যেই ডুবতে চলল। আর আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই মুহূর্তে আমাদের যাত্রা বিরতি দিল। আর আমরা কিন্তু আবারও এসে পৌঁছে গেলাম বগুড়া শেরপুরে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা সকালে যখন এই পথ দিয়ে গিয়েছিলাম বগুড়া শেরপুরেই কিন্তু যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। আমরা যে বাসটাতে করে যাচ্ছি এই বাসটার নাম হচ্ছে রংধনু। আর এটি ভলভোর একটি বাস। যদি এর রিভিউ দিতে হয়, আমার কাছে কিন্তু একেবারেও খারাপ লাগেনি, আবার খুব একটা যে ভালো ছিল তাও কিন্তু না। অন অ্যান অ্যাভারেজ সব মিলিয়ে ভালো ছিল, এইটুকু বলা যায়। আর একথাও সত্যি যে এটি যেহেতু একটি এসি বাস আর স্লিপার কোচ, সো চালক চাইলেও তার গতি বাড়াতে পারে না। এই বাসগুলোর কিছু নিয়মকানুন রয়েছে। যাই হোক, আমরা এখন কিছুটা হলেও ক্ষুধার্ত, আমাদেরকে এখন খাবার খেতে হবে। আর এখানে হরেক রকম খাবার দেখতে পেলাম। তবে আমি যেটা সবসময়ই বলি, এইসব জায়গা থেকে খাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন দাম জেনে খাওয়ার জন্য। কারণ কে ভাই ঠকতে চায় বলুন? আমি চেষ্টা করেছি আমার রংপুর ভ্রমণের কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি খাওয়া দাওয়া শেষ করে। এখন আমরা বাসে উঠবো, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।